বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ তোমাদের সাথে আমি এসেছি ব্যবসা আইনগত পরিবেশের ক্লাসটি নিয়ে। আজকের পাঠে যাই থাকবে তা হলো চুক্তির পরিসমাপ্তির পদ্ধতি এবং চুক্তি পরিসমাপ্তির ফলাফল। আজকের ক্লাসে আমি থাকব ফৌজিয়া মমতাজ, প্রভাষক, মহিলা কলেজ, চট্টগ্রাম। অনেক দিন পর অনলাইনের মাধ্যমে আবারও তোমাদের সাথে ক্লাস নিয়ে হাজির হয়েছি। চুক্তির পরিসমাপ্তি বলতে আমরা কি বুঝি? একটি চুক্তির স্বাভাবিক পরিণতি হচ্ছে চুক্তিভুক্ত পক্ষদ্বয়ের চুক্তি পালন, কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটে থাকে। সঙ্গত কারণেই চুক্তি পরিসমাপ্তি বা অব্যাহতি নিয়েই বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, দেখো, চুক্তির ফলে চুক্তিভুক্ত পক্ষগুলোর মধ্যে দায় ও অধিকারের জন্ম হয়। চুক্তিভুক্ত পক্ষগুলোর মধ্যে উক্ত দায় ও অধিকারের অবসান ঘটলেই তখনই চুক্তির পরিসমাপ্তি হয়েছে বলে ধরা হয়। যখনই আমি চুক্তি করতে যাব তখনই কিন্তু যারাই চুক্তি করবে বা চুক্তিভুক্ত পক্ষগুলো থাকবে তাদের মধ্যে একটা অধিকারের জন্ম হয় এবং অধিকার থেকে তাদের একটা দায়েরও সৃষ্টি হয়। সে দায়ের এবং অধিকার অবসান ঘটলেই তখনই চুক্তির পরিসমাপ্তি হয়েছে বা চুক্তির সম্পাদন হয়েছে বলেই ধরা হয়। সুতরাং চুক্তিভুক্ত পক্ষগুলোর প্রতিশ্রুতি অনুসারে স্ব দায়িত্ব পালন করলে তখন তাকে আমরা চুক্তির পরিসমাপ্তি বলে থাকি। অবশ্য দায়িত্ব পালন ছাড়া কিছু কিছু ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষগুলোর মধ্যে দায় ও অধিকারের অবসান ঘটে, তখনও চুক্তির পরিসমাপ্তি হয়েছে বলে ধরা হয়। অর্থাৎ এখানে চুক্তির দায়ের জন্ম দেয় এবং দায় মুক্তির মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি ঘটে। অবশ্য একটু দেখো, চুক্তি পালন ছাড়া চুক্তি পালনের প্রস্তাব, পারস্পরিক সম্মতি, পরিহার, চুক্তি পালনের অসম্ভাব্যতা, আইনের প্রয়োগ, চুক্তির পরিবর্তন এবং চুক্তিভঙ্গ ইত্যাদির কারণ দ্বারাও চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। তাহলে এখান থেকে চুক্তির পরিসমাপ্তি বলতে আমরা বুঝছি চুক্তিভুক্ত পক্ষগুলোর দায় এবং অধিকারের পরিসমাপ্তি বা অবসান ঘটলেই কিন্তু চুক্তির পরিসমাপ্তি ঘটছে, কিছু কিছু ব্যতিক্রম ব্যতীত। তারপর দেখি আমরা চুক্তির পরিসমাপ্তি বা অবসানের পদ্ধতিগুলো কি কি। প্রথমে বলছি, চুক্তির মাধ্যমে বিভিন্ন পক্ষগুলোর মধ্যে সুনির্দিষ্ট অধিকার ও দায়ের সৃষ্টি হয়। যখন চুক্তিগত এই অধিকার ও দায়ের অবসান ঘটে তখন তাকে চুক্তির পরিসমাপ্তি বা অবসান বলে। একে দায়মুক্তিও বলা হয়। আমাদের দেশে প্রচলিত 1872 সালের চুক্তি আইনের বিধান অনুসারেই বিভিন্ন উপায় বা পদ্ধতিতে চুক্তির পরিসমাপ্তি ঘটে। প্রথমে দেখি আমরা চুক্তি পালন দ্বারা। চুক্তি অবসানের সবচেয়ে সহজ সরল পদ্ধতি হচ্ছে চুক্তি পালন। অর্থাৎ চুক্তিভুক্ত পক্ষগুলো যদি তাদের নিজ নিজ প্রতিশ্রুতি বা স্ব দায়িত্ব পালন করে থাকে তখনই স্বাভাবিকভাবেই চুক্তির পরিসমাপ্তি ঘটে। তারপর হচ্ছে আমার চুক্তি পালনের প্রস্তাব দ্বারা। চুক্তি আইনে 78 ধারা অনুযায়ী চুক্তি পালনের প্রস্তাবের দ্বারাও একটি চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। হ্যাঁ, দেখো, চুক্তির কোনো পক্ষ যদি তার প্রতিশ্রুতি পালনের জন্য অপর পক্ষের কাছে প্রস্তাব করে এবং অপর পক্ষ সেই প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তাহলে প্রথম পক্ষ বা প্রতিশ্রুতিদাতা দায়মুক্ত হন, অর্থাৎ চুক্তির পরিসমাপ্তি ঘটে থাকে। তারপর হচ্ছে আমার সকল পক্ষের সম্মতির দ্বারা। এটা বিভিন্নভাবে হতে পারে। এখানে দেখো, চুক্তি আইনের 62 ধারা অনুযায়ী চুক্তিভুক্ত পক্ষগুলো পারস্পরিক সম্মতি দ্বারা চুক্তি বাতিল করে তার বদলে নতুন চুক্তি সম্পাদন করতে পারেন।
অর্থাৎ নতুন চুক্তি সম্পাদিত হওয়ার পর পুরনো চুক্তিটি আর বলবৎ থাকবে না। যেসব উপায়ে পুরনো চুক্তির বদলে নতুন চুক্তি সম্পাদন করা যেতে পারে তা হলো নবায়ন বা নবীকরণ, অর্থাৎ পুরনো বা বিদ্যমান চুক্তির পরিবর্তে নতুন চুক্তি সম্পাদিত হলে তাকে নবায়ন বলছে। এই চুক্তি পুরনো চুক্তিভুক্ত পক্ষগুলোর মধ্যেও হতে পারে অথবা নতুন কোনো পক্ষগুলোর মধ্যেও হতে পারে। এর দ্বারা চুক্তিভুক্ত পক্ষগুলো পুরনো চুক্তির দায় থেকে অব্যাহতি পায়। তারপর আসছে আমার পরিবর্তন। চুক্তিভুক্ত পক্ষগুলোর সম্মতিক্রমেই চুক্তির শর্তাবলীর রদবদল করে কোনো নতুন চুক্তি সৃষ্টি করা হলে তাকে পরিবর্তন বলছি আমরা। পরিবর্তনেও পূর্বতন চুক্তির পরিসমাপ্তি ঘটে এবং নতুন চুক্তি কার্যকর হয়। তারপর দেখো মওকুফ। চুক্তিভুক্ত কোনো পক্ষ যখন তার কোনো অধিকার স্বেচ্ছায় আংশিক ছেড়ে দেয় তখন অপর পক্ষ ওই পরিমাণ দায় থেকে মুক্তি লাভ করে। আবার বলছি, চুক্তিভুক্ত কোনো পক্ষ যখন তার অধিকার স্বেচ্ছায় ছেড়ে দেয় তখন অপর পক্ষ ওই পরিমাণ দায় থেকে মুক্তি লাভ করে। যতটুকু ছাড়ছে ততটুকু পরিমাণ দায় থেকে অপর পক্ষ মুক্তি লাভ করে। তারপর আসছে আমার রদকরণ। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষগুলো নিজেদের পারস্পরিক মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট সকল অথবা কোনো শর্ত পালন থেকে অন্য পক্ষকে অব্যাহতি দিয়ে থাকে তখন তাকে রদকরণ বলে। এরূপ রদকরণের ফলেও আমরা চুক্তির পরিসমাপ্তি ঘটাতে পারি। তবে দেখো, চুক্তি পালনের অসম্ভাব্যতার দ্বারাও চুক্তির পরিসমাপ্তি বা অবসান ঘটানো যায়। চুক্তি পালনের পর যদি কোনো চুক্তি পালন করা অসম্ভব হয়ে পড়ে তাহলেও চুক্তির পরিসমাপ্তি ঘটে। এখানে দেখো, চুক্তি আইনের 56 ধারায় 2 অনুচ্ছেদ অনুযায়ী কোনো কার্য করার জন্য সম্পাদিত চুক্তি যখন পরবর্তীকালে প্রতিশ্রুতিদাতার বিনা দোষে পালন করা অসম্ভব হয়ে পড়ে তখন চুক্তির পরিসমাপ্তি ঘটে থাকে। তো কী কী কারণে অসম্ভবতার দ্বারা চুক্তির পরিসমাপ্তি ঘটে থাকে তা একটু দেখি আমরা। আইনের প্রক্রিয়া দ্বারা, চুক্তি সংশ্লিষ্ট পক্ষগুলোর বিনা দোষে চুক্তির অপরিহার্য কোনো বস্তুর বিনাশ ঘটে যায় যার ফলে চুক্তি পালন অসম্ভব হয়ে ফলে তবে তখনই চুক্তির অব্যাহতি ঘটে। বা এখানে প্রয়োজনীয় উপাদান ধ্বংস হয়ে গেলেও চুক্তির পরিসমাপ্তি ঘটে থাকে। আইনের পরিবর্তনের ফলে দেখো, চুক্তি সম্পাদনের সময় বৈধ ছিল কিন্তু তা পালনের পূর্বে আইনের পরিবর্তন ঘটে থাকে। আইন পরিবর্তন হয়েছে সেই কারণে কিন্তু চুক্তি পালন অবৈধ হয়ে পড়ে, তখনই চুক্তির পরিসমাপ্তি ঘটে। এগুলি সবই চুক্তি পালনের অসম্ভাব্যতার দ্বারা। প্রথমে আসছে আমার কি, চুক্তির প্রয়োজনীয় উপাদান ধ্বংস করার দ্বারা, আইনের পরিবর্তন দ্বারা এবং পূর্ব শর্তের ব্যর্থতা, অর্থাৎ যে ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষগুলো ও ভবিষ্যতের কোনো ঘটনা সংঘটন বা বিদ্যমান থাকাকে চুক্তি ভিত্তি বলে মনে করে সেক্ষেত্রে ওই ঘটনা না ঘটলে বা বিদ্যমান না থাকলেও চুক্তির পরিসমাপ্তি ঘটে থাকে। অর্থাৎ আমি এখন থেকে মনে করছি যে ভবিষ্যৎ ঘটনাটা ঘটতে পারে, কিন্তু ওটা যদি না ঘটে তখনও স্বাভাবিকভাবেই চুক্তির পরিসমাপ্তি ঘটে থাকে। তারপর এখন আসছি আমি আইনের প্রক্রিয়া দ্বারা। আইনের প্রক্রিয়া প্রয়োগের দ্বারাও চুক্তির অপসারণ হতে পারে। দেউলিয়া ব্যক্তি সম্পাদিত চুক্তি আইনে বাতিল বলে গণ্য হয়। চুক্তি সম্পাদনের পর কোনো ব্যক্তি যদি দেউলিয়া হয় তাহলে আইনের বিধান অনুসারে চুক্তিটি বাতিল হয়ে যায়। তারপর আসছে আমার সময় অতিক্রমের দ্বারা। চুক্তি পালনে যদি নির্দিষ্ট সময় উল্লেখ করা হলে সেই সময় যদি শেষ হয়ে যায় কিন্তু চুক্তি পালিত হচ্ছে না তাহলেও চুক্তির পরিসমাপ্তি ঘটে, যেহেতু এখানে নির্দিষ্ট সময়টা উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপর চুক্তির গুরুত্বপূর্ণ পরিবর্তনের দ্বারাও চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। চুক্তি
ভঙ্গের দ্বারাও চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। এখন এই যে আমার পরিসমাপ্তি ঘটছে বা কী কী কারণ ঘটতে পারে সেগুলো আমরা পড়লাম। এখন আমরা দেখব যে এই পরিসমাপ্তির ফলে আমি আইনগত আমার কী ধরনের পরিণতি হচ্ছে বা ফলাফল আমি কী পাচ্ছি। প্রথমে দায়িত্বের অবসান। চুক্তিভুক্ত পক্ষগুলোর মধ্যে দায়িত্বের অবসান ঘটে। যখনই পরিসমাপ্তি ঘটছে তখনই স্বাভাবিক পক্ষগুলোর মধ্যে আর কোনো দায় বা অধিকার থাকে না। পক্ষগুলো চুক্তি মোতাবেক যা করতে বা না করতে সম্মত হয়েছে চুক্তির পরিসমাপ্তির পর তাদের আর সে বাধ্যবাধকতা থাকবে না বা থাকে না। তারপর দেখো চুক্তির নবায়ন বা পরিবর্তনের ফলে নতুন চুক্তি সৃষ্টির মাধ্যমে পুরনো চুক্তির পরিসমাপ্তির ক্ষেত্রে পক্ষগুলো পুরনো চুক্তির দায়িত্বের অবসান হলেও নতুন চুক্তিগত দায়িত্বের সৃষ্টি হয়। অর্থাৎ কোনো নতুন চুক্তি আরম্ভ করার ফলে পুরাতন চুক্তির দায়িত্বটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু নতুন চুক্তিগত দায়িত্বের সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে একটু আমরা দেখি, যদি উত্তরকালীন অসম্ভাব্যতার দরুন চুক্তির পরিসমাপ্তির ক্ষেত্রে সেখানে অঙ্গীকারকারী কোনো প্রতিশ্রুতি পালন অসম্ভব হয়ে জেনেও কোনো যদি চুক্তি করে থাকেন তবে অঙ্গীকার গ্রহীতাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। আমি আবারও বলছি, উত্তরকালীন অসম্ভাব্যতার দরুন চুক্তি পরিসমাপ্তির ক্ষেত্রে সেখানে অঙ্গীকারকারী যিনি অঙ্গীকার করেছেন বা কোনো প্রতিশ্রুতি দিয়েছেন সেটা জানে যে চুক্তিটা পালন করা অসম্ভব, তারপর চুক্তি করে থাকেন তখন অঙ্গীকার গ্রহীতাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। কেননা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে অঙ্গীকারকারী চুক্তি করেছে, ফলে অঙ্গীকার গ্রহীতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর দেখি আমরা চুক্তি বাতিল হয়ে যাওয়ার দরুন পরিসমাপ্তির ক্ষেত্রে কোনো পক্ষ চুক্তি হতে কোনো সুবিধা লাভ করে থাকলে অপর পক্ষকে তা ফেরত দিতে বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। আবারও বলছি, চুক্তি বাতিল হয়ে যাবার দরুন পরিসমাপ্তির ক্ষেত্রে কোনো পক্ষ যদি চুক্তি হতে কোনো সুবিধা লাভ করে থাকলে অপর পক্ষকে তা ফেরত দিতে বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এবং চুক্তিভঙ্গ। চুক্তি ভঙ্গের দরুন চুক্তির পরিসমাপ্তির ফলে যদি ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিপূরণ দাবি করতে বা কোনো ক্ষেত্রে চুক্তি পালন করার দাবি করতে পারে। চুক্তি ভঙ্গের দরুন যদি চুক্তি পরিসমাপ্তি করে তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিপূরণ দাবি করতে পারে এবং অথবা চুক্তিটি যথাযথভাবে পালন করার জন্য বলতে পারে বা সেইটারও একটা ক্লেম করতে পারে। তাহলে এটাই ছিল আমাদের মোটামুটি চুক্তির পরিসমাপ্তির চ্যাপ্টার। চুক্তি চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং পরবর্তীতে চুক্তি ভঙ্গ এবং প্রতিকার, ক্ষতিপূরণ এবং জামিন, গচ্ছিত প্রদান, এগুলো সবটাই কিন্তু আমার চুক্তির অধ্যায়ের মধ্যেই মানে চুক্তি আইনের মধ্যেই পড়ে। সেগুলো একটু পরবর্তী ক্লাসে আবার আলোচনা করা হবে। তখন চুক্তি পরিসমাপ্তির পদ্ধতি এবং চুক্তি পরিসমাপ্তির ফলে যে ধরনের ফলাফল পেতে পারি আমরা সেগুলো একটু ভালো করে পড়ে নেবে। তাহলে আজ এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।